মাওয়ায় সাত সড়ক পদ্মা সেতু নির্মাণ প্রকল্প সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেল 4:30টায় সুধী সমাবেশ। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রাম জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লাখো মানুষের ভোগান্তি, অনাহার অর্ধাহারে কাটছে দিন। বাজারে শাকসবজির দাম চড়া, 300 ছুঁই করছে কাঁচা মরিচ। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। এবং নওগাঁয় বাড়ছে গ্যাস সিলিন্ডারের ঝুঁকিপূর্ণ ব্যবহার, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা, কোনো ভূক্ষেপ নেই প্রশাসনের। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুথি। জানাবো বিস্তারিত। পদ্মা সেতু নির্মাণ প্রকল্প সমাপনী অনুষ্ঠান ঘিরে মাওয়ায় সাত সড়ক। পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4:30টায় বক্তব্য রাখবেন সরকার প্রধান। প্রকল্প সম্পন্ন হওয়ায় পদ্মা সেতু পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে এলো। জয় যাদবের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। প্রমত্তা পদ্মার বুকে 2 বছর আগে দৃশ্যমান হয় 6.15 কিলোমিটারের স্বপ্নের এই সেতু। 23 বছর আগে যার ভিত্তি স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর মধ্য দিয়ে খুলে যায় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সঙ্গে রাজধানী ঢাকা সহ দেশের অপরাপর অংশের জন্য সংযোগ, যোগাযোগ ও সম্ভাবনার দুয়ার। 2022 সালের 25 জুন সেতু উদ্বোধনের পর গেল বছরের 10 অক্টোবর পদ্মা সেতু দিয়ে চালু হয় রেলপথ। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। এরই মধ্যে প্রকল্পের বাকি কাজগুলো সম্পন্ন হয়েছে। শুক্রবার পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে, যাতে অংশ নেবেন 1,500 অতিথি। সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজ রব মাওয়ায়। এই নদীতে কাজ করা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। এই নদী খরস্রোতা নদী, এই নদীতে স্কাওয়ার হয়ে যায়, ভাঙ্গন হয়। এখানে কাজ করার নদীর নিচে যে মাটি আছে সেগুলো ধরেন ওই যমুনার মতো এত ভালো মাটি না। তো এইসব চ্যালেঞ্জ প্লাস কোভিড আসছে আমাদের। আমরা এই ঝড় ঝন্ডা কোভিড এবং এই সবসময় আমাদের 24 ঘন্টা কাজ হয়েছে, কোনো একদিনের জন্য আমাদের কাজ বন্ধ হয়নি। আমরা চেষ্টা করেছি কাজ যেন কোনোদিন বন্ধ না থাকে, সেভাবে সাকসেসফুল। এই সেতুটি উদ্বোধন হয়েছে 2 বছর আগে। এই প্রকল্পটি সমাপ্ত হয়েছে 30 জুন 2024 তারিখে। 2 বছরের ডিফেক্ট লায়াবিলিটিস কাজ ছিল, তারপর হচ্ছে নদী শাসনের কিছু কাজ ছিল। আমরা মূল সেতুটাকে ওপেন করে দিয়েছিলাম। তারপরে রেলের ট্র্যাক যেটা ছিল সেগুলো কাজ ছিল, ওগুলো 2 বছরের মধ্যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড সহ আমরা এর মধ্যে সব কাজ শেষ করেছি। সুধী সমাবেশ শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন শেখ হাসিনা। সেখানে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অবনতি হয়েছে কুড়িগ্রাম এবং জামালপুরের বন্যা পরিস্থিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। এদিকে পানি নামতে শুরু করলেও ভোগান্তি কমেনি সুনামগঞ্জ, ফেনী, রাঙ্গামাটি, মৌলভীবাজার ও লালমনিরহাটের মানুষের। সহকর্মীদের তথ্য ও চিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। স্ত্রী সন্তান নিয়ে ভাসমান নৌকায় দিন কাটছে বানভাসী মানুষের। দিনের পর দিন অনাহার অর্থাহারে থাকতে হচ্ছে তাদের। 5 দিন ধরে এই চিত্র কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় কেউ বাঁশের মাচা, কেউ বা নৌকা ও কলাগাছের ভেলায় আশ্রয় নিয়েছেন। পানির কারণে স্কুলে যাইতে পারতেছি না, পড়াশোনা বন্ধ, বাড়িতেও পড়তে পারতেছি না। শাক নাই, খাওয়া দাওয়া নাই, থাকা, আমরা এভাবে আর কি চলতেছি। শুক্রবার ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 78 সেন্টিমিটার, নুনখাও পয়েন্টে 72 এবং হাতিয়া পয়েন্টে 80 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতি হয় পানিবন্দী কুড়িগ্রামের অন্তত 41টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম। গাইবান্ধায় টানা কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতা নদীর পানি। নদীগর্ভে বিলীন হয়ে গেছে কাপাসিয়া ইউনিয়নের কেরানীচরে 200টি পরিবারের ঘরবাড়ি সহ একটি প্রাথমিক বিদ্যালয়। বন্ধ ঘোষণা করা হয়েছে সদরসহ চরাঞ্চল ও নিম্নাঞ্চলের 63টি প্রাথমিক বিদ্যালয়।
একই দশা জামালপুরে। উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে যমুনার পানি বেড়ে প্লাবিত 3 উপজেলার 14টি ইউনিয়নের নিম্নাঞ্চল। বসতবাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি পানির নিচে আমন বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেত এবং কাঁচা পাকা সড়ক। শুক্রবার যমুনা নদীর বাহাদুর পয়েন্টে পানি বেড়ে বিপদসীমা 93 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পার উড়ি একটা করে কিনে নিয়ে যেতে আসি, এজেন্ট মিলে সব কিছু আমরা বেড়তে আসি, ঘরেতেই বারবার বেড়তে আসি না। আমাদের বাড়ি ঘরেও পানি উঠছে, রাস্তাঘাটেও পানি উঠছে, এই কারণে আমরা লেখাপড়া করতে পারতাছি না। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ঘরবাড়ি, ফসলি জমিসহ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গ্রামীণ সড়ক। পানিতে ভেসে গেছে শত শত পুকুর ও মাছের ঘের। যেগুলা ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো মনে করেন বাড়িঘরে আস্তে আস্তে ফিরতেছে, তারা বাড়িঘরের দিকে নজর দিতেছে। কোনো সরকারি কোনো লোকে আসে নাই, আমাদেরকে একটু দেখবে বা আইবে এই ধরনের কোনো একটা লোকে আসে নাই। মৌলভীবাজারে রাজনগর ও সদর উপজেলার কুশিয়ারা নদীর পাড়ে অন্তত 20টি গ্রামে বন্যার পানি কমছে। তবে কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের বিভিন্ন জেলার বাজারেও সবজির দাম চড়া। 50 টাকার নিচে মেলে না কোনো সবজি। কাঁচা মরিচের দাম উঠেছে 300 টাকা পর্যন্ত। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। আয় ব্যয়ের হিসেব মিলাতে কাটছাট করতে হচ্ছে চাহিদার তালিকা। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম। জীবন ধারণে বেশি দামে খাদ্যপণ্য কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। রাজবাড়ী বিভিন্ন বাজারে সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচ কেজিতে অন্তত 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 টাকায়। বেড়েছে পেঁয়াজের দামও, আর কিছুটা কমেছে মুরগির দাম। কাঁচা পণ্যের উচ্চ মূল্যে হতাশ ভোক্তারা। সবজি সব কিছু দাম, পেঁয়াজ 100 টাকা কেজি। গরিব মানুষের খুব কষ্ট। পেঁয়াজ আর মরিচ কিনবে গেলে পকেট ফাঁকা। পেঁয়াজের দাম চড়া, আমরা যে টাকা পয়সা নিয়ে আসি তাতে ওই টাকা হলো ফের পাওয়া যায় না, হিসেব করে আসি একটা হয়ে আসে আর একটা। আমাদের তো দৈনন্দিন আয় বৃদ্ধি পাচ্ছে না, ইনকাম বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু কাঁচা মালের দাম হুকের উপর দিন বেড়ে যাচ্ছে। বরিশালে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে। গাজর ও টমেটো 180 টাকা, পটল ও ঝিঙে 60, মাঝারি সাইজের লাউ প্রতি পিস 50 থেকে 60 টাকায়। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বেশি। বাগেরহাটে মাছের দাম বাড়লেও মুরগি, গরু ও খাসির মাংসের বাজার অপরিবর্তিত। মাছের দাম আকার ও প্রকার ভেদে বেড়েছে 100 থেকে 300 টাকা। 1 কেজি ওজনের ইলিশ 1600 থেকে 1800 টাকায় বেচাকেনা হচ্ছে। দাম নিয়ে নানা মত ক্রেতা ও বিক্রেতাদের। বর্তমানে এখন কেউ কিনে খাইতে পারতেছি না ভাই, বুঝতে পারছেন। এই আধা কেজি সাইজের ইলিশ মাছ তাও 1300 টাকা কেজি। আমাদের এই বেকুটিয়া নদীর ইলিশ মাছ এগুলো একটু দাম বেশি, কেজি 1600 টাকা বিক্রি হইতেছে আজকে। দেশের যে দ্রব্যমূল্যের অবস্থা, তাতে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের খুবই কষ্ট। চিংড়ি মাছ আগে কেজি ছিল 500 টাকা, মাছ বেশি আমরাও আদাম পাচ্ছি, কাস্টমারও কিনেছে, আর এখন একই মাছ 700 টাকা বিক্রি হচ্ছে। চট্টগ্রামে নিম্নমুখী মুরগির বাজার, তবে ক্রয় ক্ষমতার বাইরে সবজি। শুক্রবার বাজারে প্রতি কেজি বেগুন 80 থেকে 90 টাকা, পটল, শসা ও করলা 60, পেঁপে ও টমেটো 80, ঝিঙা 70 এবং কাঁকরোল 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। মুন্সিগঞ্জে টানা বৃষ্টিতে বেড়েছে নিত্যপণ্যের দাম। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে সবজি সরবরাহ কমে যাওয়ায় দাম চড়া। কাঁচামরিচ 150 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 টাকায়। নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় সংসারের হিসাব সামলাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তরা। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এক ছাগলেই বের করে দিল মতিউর রহমানের শত কোটি টাকার সম্পদের তথ্য। রাজস্ব কর্মকর্তার পরিচয়ে স্বামী স্ত্রী মিলে গড়ে তোলেন স্বর্গরাজ্য। গাজীপুরেই মিলল মতিউর পরিবারের কয়েকশো বিঘা জমির তথ্য। একই সাথে গড়ে তুলেছেন বিলাসবহুল রিসোর্টও। অভিযোগ আছে রিসোর্টের ছোট ছোট কটেজে চলে অনৈতিক কাজ। দর্শক, এই নিয়ে বিস্তারিত আরো জানাবেন আমাদের সহকর্মী সাদাত ইশাদ।
ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরে থলের বিড়াল বেরিয়ে আসে সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের। বেরিয়ে আসে শত শত বিঘা জমি, রিসোর্ট, নামে বেনামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি সহ কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য। তার প্রথম স্ত্রী ও সন্তানদের নামে পাওয়া গেছে গাজীপুরে কয়েকশো বিঘা জমির তথ্য। এর বেশিরভাগই পুবাইল থানার খিলগাঁও মৌজায়। এই মৌজায় মতিউরের নামে 41.4% জমির নামজারি করা হয়েছে, আর লাইলা কানিজ লাকির নামে 14.5% জমি খারিজ করা হয়। খিলগাঁও মৌজাতে মতিউর লাকি দম্পতির ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে প্রায় 104% জমির নামজারি ও জমাভাগ করা হয়েছে, আর মেয়ে ফারজানা রহমান ইপসিতার নামে রয়েছে 30% জমি। এই চারজনের যৌথ নামে 48.77% এবং প্রথম স্ত্রী ও অর্ণবের নামে আরও 45% জমি নামজারি ও জমাভাগ করা হয়েছে। এছাড়া লাইলার নামে বেনামে গাজীপুরে 5 কাঠা, বাহাদুরপুরে 27%, মেঘদুবিতে 6.60% এবং ধোপাপাড়ায় 17% জমির তথ্য পাওয়া গেছে। তার সম্পদের তালিকায় পাওয়া যায় গাজীপুরের আপন ভবন, পিকনিক অ্যান্ড শুটিং স্পট। 100 টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয় রিসোর্টটিতে। ভেতরে রয়েছে বিভিন্ন রাইড সহ অসংখ্য স্থাপনা, রয়েছে 28টি কটেজ। এক রাতের জন্য প্রতিটি কটেজে ভাড়া 7,000 টাকা। একান্ত সময় কাটানোর জন্য পারফেক্ট এই রিসোর্টটি। 60 বিঘা জমির ওপর গড়ে তোলা রিসোর্টটিতে 35 বিঘার মালিক মতিউর ও লাইলা কানিজ লাকির। যদিও দায়িত্বরত কেউই এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। স্থানীয়রা জানান রিসোর্টটি পরিচালনা করেন লাইলা কানিজ লাকি। 35 বিঘার সাথে স্থানীয়দের কাছ থেকে আরও জমি বার্ষিক ভাড়া ভিত্তিতে গড়ে তোলা হয় আপন ভবন। মাঝে মাঝে যাতায়াত করেন মতিউর লাকি। এমনি মোটামুটি সময় তো তারা আসে, আইসা তার একটা প্রজেক্ট করছে, তার একটা এত লোক খাটায় দেখবে না, তার প্রজেক্টটা ঘুরে একটু দেখবে তো অবশ্যই। আমরা ভাড়া নিই আবার কাছ থেকে, হ্যাঁ রাকিবা থেকে। এটা চালায় লাইলা কানিজ, আর একটা ওদের মনে হয় কোম্পানি আছে ওরা। অভিযোগ ওঠে রিসোর্টটি বানানোর সময় অনেকের কাছ থেকে জোর করে দখল নেওয়া হয় জমি। একটি ছাগলকাণ্ডে একে একে বেরিয়ে আসে মতিউরের মতো একজন রাজস্ব কর্মকর্তার শত শত কোটি টাকার সম্পদের চিত্র। তেমনভাবে যুক্ত হলো আপন ভুবন নামে এই রিসোর্টটিও। অথচ আইনের ফাঁকফোঁক করে এখনও অধরায় রয়ে গেছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী লাইলা কানিজ লাকি। সাদাত নিশাদ, দেশ টিভি, গাজীপুর। নওগাঁয় বাড়ছে গ্যাস সিলিন্ডারের ঝুঁকিপূর্ণ ব্যবহার। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে গড়ে ওঠা হোটেল, রেস্তোরাঁয় কোনো কিছুর তোয়াক্কা না করেই ব্যবহার হচ্ছে সিলিন্ডার। আগুনের কাছে সিলিন্ডার রাখায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তবে এই নিয়ে নেই কারো কোনো ভ্রুক্ষেপ। নওগাঁ প্রতিনিধি কাজী কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিফ। দাউ দাউ করে জ্বলছে চুলার আগুন, পাশেই রাখা গ্যাস ভর্তি ছোট বড় সিলিন্ডার। অনেকেই আবার ফুটপাতের গ্যাস সিলিন্ডার বসিয়ে করছেন রান্নার কাজ। নওগাঁ শহরে হোটেল রেস্তোরাঁগুলোতে হরহামেশাই দেখা মিলবে এমন চিত্র। শুধু হোটেল রেস্তোরাঁগুলোতেই নয়, ফুটপাতের চায়ের দোকান থেকে শুরু করে সবখানেই এমন চিত্র। আবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যত্রতত্র ফেলে রেখে বিক্রি করা হচ্ছে সিলিন্ডার। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। বলছে প্রশাসনিক তদারকি না থাকায় মানছেন না কেউ কোনো নিয়ম নীতি। ফলে বিক্রি ও ব্যবহারে ঝুঁকি বাড়ছে, যা হতে পারে বড় দুর্ঘটনার উৎস। ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও। জীবনের স্বার্থে ব্যবসায়ীদের আরও সতর্ক হওয়ার অনুরোধ তাদের। সে তো হোটেল, রেস্তোরাঁ, এগুলোতে দেখবেন যে এই সিলিন্ডারগুলো রাখা হচ্ছে একদম রাস্তার পাশে। ব্যবহারের ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। গ্যাসের ব্যবহার তো হবেই এখানে, এটা কোনো বিষয় নয়, কিন্তু সেটা যেন একটা নিয়ন্ত্রণের মধ্যে হয়। বিভিন্ন স্থানে গড়ে ওঠা বেশিরভাগই হোটেল রেস্তোরাঁগুলোতে মানা হচ্ছে না নিয়ম। ফলে দুর্ঘটনার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা ফায়ার সার্ভিসের। এছাড়াও শহরে যানজটের কারণে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও চিন্তিত ফায়ার সার্ভিস। যেমন তেমন করে যেমন যার ইচ্ছা হয় সেমন করে, আসলে এটা দুর্ঘটনার মাত্রাটাকে বাড়িয়ে দেয়। অসংখ্য অটোরিকশা, রিক্সা, গাড়ির কারণে অনেক জ্যামে থাকে, যার ফলে দেখা যায় যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। গ্যাস সিলিন্ডার ব্যবহার অনিয়ম বন্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা আগে একটু প্রচার করি যে এটা ঠিক না, এটা জনগণের জন্য হুমকি স্বরূপ। তারপরে যদি কাজ না হয় আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যথাযথ তদারকির মাধ্যমে যত্রতত্র গ্যাস সিলিন্ডার ব্যবহারে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুরে বাস ও দুইটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ গেছে অন্তত 5 জনের। এতে আহত হয়েছে আরও 28 জন।
ভোর 5:30টার দিকে দিনাজপুরে 5 বাড়ি এলাকায় নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের সংঘর্ষে হতাহত হয় তারা। এদিকে পাবনা ঈশ্বরদীর দাসুরিয়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে 5 জনের। সহকর্মীদের তথ্য ও চিত্রে সালমা জাহানের রিপোর্ট। দুমড়ে মুচড়ে যাওয়া বাস ট্রাকের এই দৃশ্যই বলে দিচ্ছে কতটা ভয়াবহ এই দুর্ঘটনা। মুহূর্তেই সড়কে ঝরে গেল তাজা 5টি প্রাণ। ভোরের আলো ফুটতে না ফুটতেই ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের যাত্রীবাহী বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ির দিকে যাওয়া আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার ভোর 6টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের 5 বাড়ি বাজার সসরা চক্রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন, আহত হন অন্তত 28 জন। নাবিল গাড়ি আর একটা সামনে আমের গাড়ি, দুজনে কোচিং করার সঙ্গে পিছনে একটা 10 চাকার গাড়ি ছিল। ওই 10 চাকার কারণেই দুজনের দুর্ঘটনা হয়েছে। নাবিল গাড়ি 5 জন মারা গেছে, উদ্ধার করে হাসপাতাল পাঠাই দেওয়া হয়েছে। কারো ব্যান্ডেজ সমস্যা বাঁধি দিবে, কাপড় চোপড় নিয়ে রক্ত বাইর হচ্ছে, এখানে বাঁধি দিলাম। বাঁধি দেওয়ার পর পানিতে আনি মুখ ধুয়ে দিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও 3 জনের। আহত 28 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দিনাজপুর থেকে আম বোঝাই ট্রাক আর হচ্ছে ঢাকা থেকে নাবিল বাস মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনাস্থলে 2 জন মারা যায় আর চিকিৎসাধীন অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজে 3 জন মারা যায় এবং আরও যারা যাত্রী অসুস্থ আছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসাধীন অবস্থা আছে। এদিকে পাবনার ঈশ্বরদীর দাসুরিয়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে 5 জন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে পাবনা রাজশাহী মহাসড়কে দাসুরিয়া সুগার মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানায়, ঈশ্বরদী থেকে প্রাইভেট কারটি পাবনা শহরে আসার পথে দাসুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। জরুরি পার্টিকে এখানে ঘটনাস্থলে তাড়াতাড়ি পাঠাই। আমার জরুরি পার্টি এখানে আসে, আসার পরে আমাদের এখানকার স্থানীয় জনগণের সহায়তায় আমরা এখানে একটা প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গেছে, ওখান থেকে প্রায় আমরা 7 জনকে উদ্ধার করি। 7 জনকে উদ্ধার করা অবস্থায় 3 জন এখানে এর মধ্যেই ঘটনাস্থলে মারা যায় আর 4 জনকে আমরা হাসপাতালে প্রেরণ করি। গুরুতর আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও 2 জন মারা যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মাওয়ায় সাজ পদ্মা সেতু নির্মাণ প্রকল্প সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেল 4:30টায় সুধী সমাবেশ। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রাম জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লাখো মানুষের ভোগান্তি, অনাহার অর্ধাহারে কাটছে দিন। বাজারে শাকসবজির দাম চড়া, 300 ছুঁই করছে কাঁচা মরিচ, নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। এবং নওগাঁয় বাড়ছে গ্যাস সিলিন্ডারের ঝুঁকিপূর্ণ ব্যবহার, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা, কোনো ভূক্ষেপ নেই প্রশাসনের। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh টেলিভিশন অথবা @desh TV নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।